বিতর্ক প্রতিযোগিতা 2024 সায়েন্স স্কুল নওগাঁ শাখা নওগাঁ। আজকে প্রথম রাউন্ডের দ্বিতীয় দলের খেলা অনুষ্ঠিত হচ্ছে। অংশগ্রহণ করছে গোকুল এবং শাপলা। গোকুল নবম শ্রেণী এবং শাপলা অষ্টম শ্রেণী। আজকের বিষয় হচ্ছে বিজ্ঞান মানবজাতির জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। এর পক্ষে বলবে গোকুল এবং বিপক্ষে বলবে অষ্টম শ্রেণী শাপলা। আমি এর পক্ষে বলার জন্য গোকুল দলের প্রথম বক্তাকে তার বক্তব্য প্রদানের অনুমতি প্রদান করছি। কেমন করে বুঝে মানুষ দোকানদারের ঘটে পাবে। বিজ্ঞান মানবজাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিজ্ঞান মানবজাতির জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। এই বিষয় নিয়ে সায়েন্স স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক সভা। মাননীয় সভাপতি, মাননীয় মনিটর, বিচারক মণ্ডলী এবং মাননীয় দর্শকবৃন্দ ও বিপক্ষ দলের বন্ধুদের আমি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয়টির পক্ষে আমি প্রথম বক্তা হিসেবে বক্তব্য শুরু করেছি। মাননীয় মনিটর বিতর্কের বিষয়টিকে বিশ্লেষণ করলে আমরা তিনটি শব্দ খুঁজে পাই: বিজ্ঞান মানবজাতি ও আশীর্বাদ। প্রথমে বিজ্ঞান কি তার সম্পর্কে আমাদের জানতে হবে। বিজ্ঞান অর্থাৎ সায়েন্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সায়েন্টিয়া থেকে, যার অর্থ জ্ঞান। বাংলা ভাষায় শব্দটির অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। ধারাবাহিক পর্যবেক্ষণ ও গবেষণার ফলে কোনো বিষয়ে প্রাপ্ত ব্যাপক ও বিশেষ জ্ঞানের সাথে জড়িত ব্যক্তি বিজ্ঞানবিদ, বৈজ্ঞানিক কিংবা বৈজ্ঞানিক নামে পরিচিত। বিজ্ঞানীরা বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে বিজ্ঞান চর্চা করে থাকেন। বিজ্ঞান চর্চার সুদূর অতীত 3000 থেকে 1200 খ্রিস্টপূর্ব সময়কালে প্রাচীন মিশর ও মেসোপটেমিয়ায় পাওয়া যায়। তাদের গণিত, জ্যোতির্বিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্রের জ্ঞান পরবর্তীতে গ্রিক সভ্যতা দর্শনশাস্ত্রে প্রভাব রাখে। তার পাশাপাশি প্রাকৃতিক কারণগুলোর উপর ভিত্তি করে বস্তুজগৎকে ব্যাখ্যা করার সাধারণ প্রতিষ্ঠা ছিল। বিজ্ঞান চর্চার আগ্রহ ধীরে ধীরে পৃথিবীর সকল সভ্যতায় বিকাশ লাভ করে। এমনকি ইসলামিক স্বর্ণযুগেও বিজ্ঞান চর্চার আগ্রহ ছিল ব্যাপক। তবে 10ম শতাব্দীতে ধর্মীয় বিভিন্ন কারণে বিজ্ঞান চর্চাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। সে সময় যেসব বিজ্ঞান চর্চা করতেন তাদের মেনে ফেলা হতো, নয়তো তাদের অমানবিক অত্যাচার করা হতো। কিন্তু 13 শতাব্দীতে আবারও বিজ্ঞান চর্চা শুরু হয়। 16 শতকে শুরু হয় বৈজ্ঞানিক বিপ্লব। সেই সময় বৈজ্ঞানিক পদ্ধতিতে জ্ঞান সৃষ্টি শুরু হয়। 19 শতকের মধ্যে অনেক পেশাগত ও বিদ্যাগত বিজ্ঞানের বিভিন্ন শাখা পরিপূর্ণ রূপ পেতে শুরু করে। মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী বিজ্ঞানকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান এবং অন্যটি হচ্ছে সামাজিক বিজ্ঞান। প্রকৃতির বিষয় এবং বস্তু সম্পর্কে গবেষণা করাকে প্রাকৃতিক বিজ্ঞান বলে। পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান সহ এ ধরনের প্রায় সকল বিজ্ঞানকে প্রাকৃতিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়। অন্যদিকে মানুষের আচার আচরণ, সামাজিক ঐতিহ্য, সামাজিক ইতিহাস ও সমাজ নিয়ে যে বিজ্ঞান গড়ে ওঠে তাকে সামাজিক বিজ্ঞানে অন্তর্ভুক্ত করা হয়। তবে যে ধরনেরই হোক না কেন, বিজ্ঞানের আওতায় পড়তে হলে উক্ত জ্ঞানটিকে সুনির্দিষ্ট পর্যবেক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে তা প্রমাণিত হতে হবে। ব্যক্তি চেতনা অনুযায়ী বিজ্ঞানভিত্তিক পরীক্ষণের ফলাফল কখনও পরিবর্তিত হতে পারে না। বিজ্ঞান সাধারণত গবেষণার উপর নির্ভর করে, আর বিজ্ঞানের দৃষ্টিতে যুক্তি ও প্রমাণ ছাড়া কোনো তথ্য বা বিষয়কে সত্য বলে বিবেচনা করা যায় না। 16 দশকের রূপকথার আলাউদ্দিনের জিন ছাড়া সে যেমন অসহায় ছিল, তেমনই 20-এর দশকে আমরা হলাম আলাউদ্দিন এবং বিজ্ঞান হলো আলাউদ্দিনের জিন। এই কথাটি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মনিটর ও বিজ্ঞ বিচারক। ধন্যবাদ। আজকে প্রতিযোগিতার পক্ষে দলের প্রথম বক্তাকে এবার বিপক্ষ দলের প্রথম বক্তাকে তার বক্তব্য প্রদানের জন্য অনুমতি দেওয়া হলো। যে সভ্যতার কালে বিজ্ঞান বাসা বেঁধেছে তারই দিনষ্কে আজ সে মেতে উঠেছে। ধন্যবাদ মাননীয় মনিটর ও দর্শক মণ্ডলী সবাইকে আমার দলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় মনিটর, আজকের বিতর্কের বিষয় বিজ্ঞান মানবজাতির জন্য সবচেয়ে আশীর্বাদ না অভিশাপ। সংগত কারণে আমি ও আমার দল বিতর্কের বিপক্ষে অবস্থান করছি। শুরুতেই এই বিষয়কে সংজ্ঞা করছি। সংজ্ঞার ক্ষেত্রে যে শব্দগুলোকে প্রাধান্য দিচ্ছি তা হলো বিজ্ঞান মানবজাতির আশীর্বাদ, অভিশাপ। বিজ্ঞান শব্দটিকে বিশ্লেষিত করলে পাওয়া যায় বি প্লাস জ্ঞান। বি অর্থ বিশেষ ও জ্ঞান অর্থ সম্ভাব্য ধারণা।
এক কথায় বিজ্ঞানের কাজ হলো প্রকৃতি এবং জগৎ সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর খোঁজা। বিজ্ঞানের ইংরেজি শব্দ সায়েন্স, মূল ল্যাটিন শব্দ সাইন্টা থেকে এসেছে। মানবজাতি বলতে বোঝানো হয়েছে মানুষ জাতিকে। অভিশাপ বলতে বোঝায় দুঃখ বা কষ্ট থেকে অন্যের অতিষ্ঠ কামনা করা, কিন্তু আমাদের বিতর্কের বিষয়ে অভিশাপ বলতে বোঝানো হয়েছে বিজ্ঞানের নেতিবাচক দিক। প্রযুক্তি নানা রকম আবিষ্কার যে মনে করিয়ে দেয় বিনয় মুখোপাধ্যায়ের উক্তি, আধুনিক বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। সভ্যতা যদি যন্ত্র হয়, বিজ্ঞান তবে যন্ত্রিক। প্রযুক্তির অগ্রযাত্রাকে যেমন অস্বীকার করা যায় না, ঠিক তেমনই জয়যাত্রার সমান্তরালে সূচিত হচ্ছে ধ্বংসের ঘূর্ণি। অতিযান্ত্রিকতা মানুষের বোধের প্রকৃতি কেড়ে নিচ্ছে কিনা সেই প্রশ্ন ওঠা একে সতেনে অনিবার্য। এ বিষয়ে প্রায়ই শঙ্কা প্রকাশ করছে, সচেতনতা জারি চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। কল্যাণকর বৈজ্ঞানিক আবিষ্কারের পাশাপাশি তৈরি হয়েছে মরণাযন্ত্র। রাসায়নিক বিষক্রিয়ার দুঃস্বপ্নে পরিণত হয়েছে এই বিশ্ব, যেমন বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা। এর কারণে মানব সভ্যতা যে বিপর্যয়ের মুখে পড়বে না, তা নিয়ে কোনো বিজ্ঞানী সুনিশ্চিত আশ্বাস দিতে পারছে না। এবার আমরা জানবো বিজ্ঞানের প্রযুক্তির প্রতি আসক্তির একটি বাস্তব ঘটনা। ঘটনাটি ছিল 2009 সালে ঘটে যাওয়া চীন দেশের একটি ঘটনা। এই ঘটনার পেছনে একমাত্র দায়ী ছিল বিজ্ঞানেরই প্রযুক্তি। ঘটনাটি ছিল এরূপ যে এক স্বামী স্ত্রী অনলাইন গেম খেলার জন্য তাদের নিষ্পাপ 3টি সন্তানকে $9,000 বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন। তাদের দুজনেরই এমেয়া ভট্টার মিসফ্রি ব্যাটিক প্লেয়ার নামক একটি অনলাইন কম্পিউটার গেমের প্রতি আসক্তি হয়েছিল। সে আসক্তি এতটাই তীব্র হয়েছিল যে সেটি তারা খরচ জোগাড় করার জন্য তারা একটি জঘন্যতম কাজ করেছিল। অনলাইন ইউজারকারীদের একটি নামও দেওয়া হয়েছে, নামটি হচ্ছে আইলেডি, ইন্টারনেট এডিকশন ডিসঅর্ডার। এখন আমরা জানবো কোন কোন কারণে মানব জীবনে অভিশাপ বয়ে আনে এবং মানব সভ্যতার দ্রুত অবগতির অন্যতম হাতিয়ার হচ্ছে বিজ্ঞান। মানব জীবনকে সরল ও বিনোদন মুখর করে তুলছে, তবে বিজ্ঞান শুধু উপকার করছে না, তৈরি করছে সংকট ও আশঙ্কারও। বর্তমানে বৈজ্ঞানিক অস্ত্রের ব্যবহার মানুষকে আতঙ্কিত করছে, তাহলে আমাদের সবাইকে মানতে হবে যে বিজ্ঞান মানব জীবনের জন্য অভিশাপ স্বরূপ। ধন্যবাদ। বিপক্ষ দলের প্রথম বক্তাকে এবার বিপক্ষ দলের পক্ষে দলের দ্বিতীয় বক্তাকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ দেওয়া হয়। বিজ্ঞান চায় সবার মাঝে প্রাণের কথা বলতে, অন্ধভাবেগ সরিয়ে আল্লাহর পথে চলতে। মায়না মডারেটর এবং উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই বিতর্কের বিষয় হচ্ছে বিজ্ঞান মানবজাতির জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। আমি এই বিষয়টির পক্ষে দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য প্রদান করছি। বর্তমানে আমরা প্রত্যেকেই সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমানোর পরেও পর্যন্ত বিজ্ঞানের সাথে জড়িত থাকি। বর্তমান সময়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আমরা সবাই বিজ্ঞান ছাড়া অচল। বিজ্ঞান ছাড়া আমাদের জীবন বিষাদময়। মাননীয় মডারেটর, আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের কাছে আমার একটি প্রশ্ন যে তারা কি দৈনন্দিন জীবনে কোনোভাবে বিজ্ঞানের সাথে জড়িত নয়? যদি তারা বিজ্ঞানের সাথে জড়িত হয়ে থাকে তাহলে তাদের অবশ্যই স্বীকার করতেই হবে যে বিজ্ঞান মানবজাতির জন্য অভিশাপ নয়, বরং আশীর্বাদ। মাননীয় মডারেটর, বিজ্ঞানের মাধ্যমে পৃথিবীর সকল প্রযুক্তিগত বস্তু আবিষ্কার হয়েছে। বিজ্ঞানের আবিষ্কারের কথা বললে প্রথমেই আসে বিজ্ঞানের প্রথম আবিষ্কারের কথা, যা হলো চাকা আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কারের সূচনা হয়। চাকার মাধ্যমে বর্তমান সময়ে যানবাহন চলে। মাননীয় মডারেটর, আমরা যারা আজ বিদ্যালয়ে এসেছি তাদের মধ্যে অনেকেই যানবাহন ব্যবহার করে এসেছি। যানবাহন আমাদের অতি সহজে এবং খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে এবং আমাদের গুরুত্বপূর্ণ সময় বাঁচাতে সাহায্য করে। তাই বলা হয় বিজ্ঞান মানবজাতির জন্য অভিশাপ নয়, বরং সবচেয়ে বড় আশীর্বাদ। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলতেই পারেন যে তারা বিদ্যালয়ে যানবাহন ব্যবহার না করে পায়ে হেঁটে যাতায়াত করেন। এখন আসা যাক পায়ে হেঁটে যাতায়াত করার বিষয়ে। মাননীয় মডারেটর, পায়ে হেঁটে চলাফেরা করাও বিজ্ঞানের অংশ। আমরা পদার্থবিজ্ঞানী স্যার আইজাক নিউটনের তৃতীয় সূত্র হতে জানতে পারি যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। আমরা যে চলাফেরা করি বা হাঁটাহাঁটি করি সেটি তার বাস্তব প্রমাণ, কারণ আমরা চলাফেরা করার সময় মাটির উপর যে পরিমাণ বল প্রয়োগ করি, মাটি ও আমাদের উপর সমপরিমাণ ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। এজন্যই আমরা চলাফেরা করতে পারি। মাননীয় মডারেটর,
মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বিজ্ঞান মানবজাতির জন্য সবচেয়ে বড় আশীর্বাদ বিষয়টি অস্বীকার করেন। তাই তাদের কাছে আমার একটি প্রশ্ন যে তারা কি নিউটন সহ সকল বিজ্ঞানী ও তাদের সূত্রকে অস্বীকার করে, এবং আমরা যে মাটির উপর চলাফেরা করি বা দাঁড়িয়ে থাকি তা কি বিজ্ঞান ছাড়া আদৌ সম্ভব? মাননীয় মডারেটর, তারা যদি এসব বিজ্ঞানী ও তাদের সূত্রকে অস্বীকার করে তাহলে সেসব বিজ্ঞানীদের অপমান করা হবে বলে আমার মনে হয়। মাননীয় মডারেটর, আমরা সময়ের মাধ্যমে আজকের এই বিতর্ক প্রতিযোগিতাটি পরিচালনা করছি, আর সেই সময় দেখছি বৈজ্ঞানিক যন্ত্র ঘড়ির মাধ্যমে। মাননীয় মডারেটর, আজ যদি এই বৈজ্ঞানিক যন্ত্রটি না থাকতো তাহলে কি আমার প্রতিপক্ষ বন্ধুরা সূর্য বা চাঁদ দেখে সময় নির্ধারণ করতো? প্রশ্নটি আমার প্রতিপক্ষ দলের কাছে রয়ে গেল। মাননীয় মডারেটর, আশা করছি আমরা আমাদের যোগ্য উত্তরটি পাবো। আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। তাই পরিশেষে বলা যায় বিজ্ঞান মানবজাতির জন্য একটি বড় আশীর্বাদ। ধন্যবাদ মাননীয় মডারেটর ও উপস্থিত সকলকে। ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে তার বক্তব্য প্রদানের জন্য অনুমতি দেওয়া হলো। উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের সদস্য এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন তাদের সবাইকে আমি এবং আমার দলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজকের বিতর্কে নির্ধারিত বিষয় বিজ্ঞান মানব জীবনে আশীর্বাদ নয় অভিশাপ। মাননীয় মডারেটর, বিজ্ঞান আমাদের জীবনে আসার কথা ছিল আশীর্বাদ স্বরূপ, কিন্তু বিজ্ঞানের অবহেলার কারণে বিজ্ঞান রূপ নিয়েছে অভিশাপে। বিজ্ঞান যা দিয়েছে তার থেকে বেশি কেড়ে নিয়েছে। বিজ্ঞানের ক্ষতিকর দিকগুলোর ফলে তরুণ প্রযুক্তির শারীরিক অবক্ষয়ের পাশাপাশি মানসিক অবক্ষয়ের দেখা দিচ্ছে, যার ফলে আমাদের সমাজ আজ নানা সমস্যায় ভুগছে। এখন আমি আমার দলের প্রথম বক্তায় বলে যাওয়া প্রসঙ্গকে বর্ণনা করছি। প্রথমে শুরু করি কৃষিক্ষেত্র নিয়ে। আগের মতো আমাদের দেশে সবুজ গাছপালা দেখা যায় না কেন? কলকারখানার বর্জ্য মাটিতে মিশে জমি তার স্বাভাবিক উর্বর ক্ষমতা হারাচ্ছে। এছাড়াও জমিতে ক্ষতিকর কীটনাশক ব্যবহৃত হচ্ছে, যা পানিতে মিশে পানি দূষণ করছে। ফলে দেশে পানিবাহিত রোগ যেমন টাইফয়েড, ডায়রিয়া, কলেরা ইত্যাদি রোগীর সংখ্যা বাড়ছে। এবার আসছে পরিবেশ দূষণ। নাগরিক সভ্যতার বিকাশ ঘটাতে গিয়ে ধ্বংস হচ্ছে সবুজ গাছপালা, নদী ও বিভিন্ন প্রাণীর আবাসস্থল। গাছপালা নিধনের ফলে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে, যার ফলে সৃষ্টি হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। তারপরে আমি আসছি শিক্ষাক্ষেত্রে। মাননীয় মডারেটর, লক্ষ্য করলে দেখতে পাবেন যে দেশের বেশিরভাগ মা-বাবাই তাদের সন্তানের হাতে তুলে দিয়েছে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি। বর্তমান বিশ্বের 92% লোকের হাতে রয়েছে মোবাইল ফোন। বাংলাদেশের শিশুরা প্রতিদিন গড়ে 3 ঘন্টা স্মার্টফোন ব্যবহার করে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সুপারিশকৃত সর্বোচ্চ সময়ের প্রায় 3 গুণ। চলতি বছর বাংলাদেশের শিশুদের উপর এক গবেষণায় দেখা গিয়েছে দেশের প্রায় 86% শিশু স্মার্টফোন ব্যবহার করে। এর মধ্যে 29% মারাত্মক স্মার্টফোনে আসক্ত। তবুও কি আমার প্রতিপক্ষ দলের সদস্যরা বলবেন বিজ্ঞান আমাদের কাছ থেকে কিছুই কেড়ে নিচ্ছে না? প্রশ্ন হল প্রতিপক্ষ দলের কাছে। মাননীয় মডারেটর, বাবা-মায়েরা তাদের সন্তানদের মঙ্গলের কথা চিন্তা করে তাদের কাছে মোবাইল ফোন কেড়ে নিলে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ছেলেমেয়েরা বেছে নিয়েছে আত্মহত্যার পথ। তাহলেও কি আমাদের প্রতিপক্ষ দলের সদস্যরা বলে যাবেন যে বিজ্ঞান আমাদের জন্য খুবই আশীর্বাদ স্বরূপ? প্রশ্ন হইল প্রতিপক্ষ দলের কাছে। এবার আসছি বিনোদনের ক্ষেত্রে। বিজ্ঞানের বিভিন্ন প্রযুক্তির ফলে বিজ্ঞানের পড়ালেখার চেয়ে বেশি সময় ব্যয় করছে বিনোদনে। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, বর্তমান সময়ে এমন হয়েছে যে বাবা ব্যস্ত ল্যাপটপে, মা ব্যস্ত সিরিয়াল, এবং সন্তানেরা আর কি করবে? তারাও ব্যস্ত মোবাইল ফোন। বিনোদনের অতি পরিচিত একটি মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। মাননীয় মডারেটর, সোশ্যাল মিডিয়াগুলোতে প্রতিনিয়ত ঘটে চলেছে বিভিন্ন অপরাধ, যা সাইবার ক্রাইম নামে পরিচিত, যার ফলে অনেক কিশোরী বিভ্রান্তির শিকার হচ্ছে এবং মা বাবাকে তাদের সমস্যার কথা বলতে না পারে তারা ভুগছে বিভিন্ন মানসিক চাপে। তাহলে কি মাননীয় মডারেটর, বিজ্ঞানের প্রযুক্তি কেড়ে নিচ্ছে না আমাদের বাবা মায়ের সম্মান? মাননীয় মডারেটর, বিজ্ঞান কি সত্যি আমাদের জীবনে শুধু আশীর্বাদ শুরু? আমাদের জীবনে বিজ্ঞানের এত ক্ষতিকর প্রভাব পরও কি প্রতিপক্ষ দল বলবে যে বিজ্ঞানের শুধু শান্তি এবং আরাম বয়ে আনে? প্রশ্ন হলো আমার প্রতিপক্ষ দলের কাছে উত্তর আশা করছি। এরই মাঝে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার পক্ষে দলের তৃতীয় বক্তাকে তার বক্তব্য প্রদানের জন্য অনুমতি দেওয়া হবে। বাংলাদেশ কেন তাহলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিল? যাতায়াতের সুবিধার জন্য বাংলাদেশ কেন কোটি কোটি টাকা খরচ করে পদ্মা সেতু তৈরি করলো? এগুলো কি আমাদের কল্যাণ কামনার জন্য নয়? প্রশ্নগুলো কিন্তু রয়ে গেল। যদি এগুলো আমাদের কল্যাণের জন্য নির্মিত না হয়ে আমাদের ক্ষতি করার জন্য হয়ে থাকে, তাহলে
বিপক্ষ দল আমাদের এই যুক্তি প্রদান যেন করে, তাহলে আমরা স্বীকার করবো যে বিজ্ঞান মানব জাতির জন্য আশীর্বাদ নয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তাকে এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাবো। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাদের কিছু বক্তব্য রাখার জন্য সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর ও দর্শক মণ্ডলী সবাইকে আমার দলের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। সালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয় বিজ্ঞান মানব জাতির জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। সঙ্গত কারণে আমি আমার দল বিজ্ঞানের বিতর্কের বিষয়ে বিপক্ষে অবস্থান করছি। ভালো খারাপ সব জায়গাতে আছে। বিজ্ঞানের ভালো দিকের পাশাপাশি খারাপ দিকও রয়েছে। দুটিকে নিয়ে আমাদের সামনে এগোতে হবে। বিজ্ঞানের খারাপ দিকগুলোর মধ্যে অন্যতম কয়েকটি খারাপ দিক হলো: 1. বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। বিজ্ঞান মানুষকে বেশি কৃত্রিম করে তুলছে। 2. বর্তমান শতাব্দীতে সংঘটিত দুটি মহাযুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলা বিজ্ঞানের দানবীয় শক্তি তুলে ধরে, যা মানুষের মনে সৃষ্টি করে আতঙ্ক। অ্যাটম বোমা, বামর, ট্যাঙ্ক ইত্যাদি এর উদাহরণ। 3. একজন বড় বিজ্ঞানী স্টিফেন হকিং বলেন, আধুনিক প্রযুক্তি পৃথিবী ধ্বংস করবে, কারণ বর্তমানে সব বয়সে মানসিক বিজ্ঞানের নেতিবাচক দিকের সঙ্গে জড়িয়ে পড়ছে। 4. বিজ্ঞানের সবচেয়ে সেরা সৃষ্টি মানুষের বিকল্প তৈরি করেছে, যা বহু মানুষকে বেকার করে তুলছে। এতে সমাজে বাড়ছে অপরাধ প্রবণতা, আত্মহত্যার মতো অপ্রীতিকর ঘটনা। 5. বিজ্ঞান মানুষের বিশ্বাস প্রবণতা হ্রাস করে দিচ্ছে ও সন্দেহ বাড়িয়ে দিচ্ছে। মাননীয় মডারেটর, দৈনন্দিন জীবনকে সুখী ও সুন্দরতম করে তুলতে বিচিত্র বিজ্ঞানের অবদানে একদিকে যেমন শেষ নেই, ঠিক তেমনি অন্যদিকে বিজ্ঞানী মানুষের জীবনের আশা, আনন্দ, সুখ সামগ্রীকে নষ্ট করতে কিছু কম করেনি। স্বয়ংক্রিয় বৈজ্ঞানিক যন্ত্র মানুষের কাজ সম্পাদন করতে শুরু করার পরে অসংখ্য মানুষ বেকার হয়ে পড়ছে। দ্রুত শিল্পায়ন, যন্ত্রশিল্পী, কারখানা ইত্যাদি আজ বিশ্ব পরিবেশকে ঠেলে দিয়েছে ধ্বংসের দিকে, নষ্ট করে দিচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। বিজ্ঞানের বদৌলতে উদ্ভাবিত মরণাস্ত্রের মহাযজ্ঞ মানুষকে আজ তার অস্তিত্ব সম্পর্কে সংজ্ঞাসীন করে তুলছে। যেমন জাপানের হিরোশিমাতে 1945 সালে 6 আগস্ট লিটিল বয় নামক নিউক্লিয় বোমা ও নাগাসাকিতে 9 আগস্ট 1945 সালে ফ্যাট ম্যান নামক যে নিউক্লিয় বোমা ফেলা হয়েছিল, তা আশীর্বাদ নামে বিজ্ঞানের অভিশাপ হিসেবে পরিণত হয়েছে। মাননীয় মডারেটর, লক্ষ্য করলে দেখা যাবে যে সেই অঞ্চলে, পার্শ্ববর্তী অঞ্চলে এখনও প্রতিবন্ধী শিশু জন্মায়। সেই অঞ্চলের বাতাসে এখন সেই তেজস্ক্রিয়া রয়েছে। এমনকি সেই অঞ্চলের কোনো গাছ জন্মায় না। রকমারি মরণাস্ত্র মহাজাগতিক রশির সাহায্যে আরও উন্নত ধ্বংসাত্মক অস্ত্র ও পরীক্ষার প্রতিযোগিতা, বিভিন্ন বিচিত্র যুদ্ধের শক্তিশালী সাজ সমাজের ও মত আধিপত্যবাদের হুমকি সুস্থ মানুষের সুসমৃদ্ধি নষ্ট করে দিচ্ছে। বিজ্ঞানের বলে ভুলিয়ান স্বার্থবাদীরা পৃথিবীর অনুন্নত দেশগুলো লক্ষ লক্ষ মানুষকে অনাহারে, অর্থাহারে, অশিক্ষায় ও অত্যাচারে জর্জরিত করে মারছে। সরল সাধারণ মানুষের মন ও পরিবেশকে বিজ্ঞান আজ করে তুলছে জটিল, কঠিন, অতীত, সংখ্যাপরায়ণ, স্বার্থান্ধ ও যান্ত্রিক। মানুষের ন্যায়, নীতি, শুভবুদ্ধি, সাম্য, স্বাধীনতা ও স্বাধিকার আজ বলদ গতিতে বিজ্ঞানের সহায়তায় সম্পূর্ণভাবে অস্বীকৃত। তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে মানুষ আজ বিজ্ঞানকে ভাবতে শুরু করেছে আমি বাচ্চা প্রচার করে। আর এর মাঝে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সেই বক্তাকে। এবার 1 মিনিট সময় প্রদান করা হলো যৌক্তিক মণ্ডল এবং বিপক্ষে 2 দল তাদের নির্বাচিত ও মনোনীত সদস্য নির্বাচন করবেন এবং 1 মিনিটের মধ্যে তারা চিন্তা ভাবনা করে দেবেন। 1 মিনিট পরে আমরা আবার ফিরে আসছি। করছি পক্ষে দলের বিশেষ বক্তাকে তার যুক্তি উপস্থাপন এবং কথাবার্তা। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবার সুযোগ প্রদান করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রথমেই বলি, বিজ্ঞান চর্চার শুরুর দিক থেকে বিজ্ঞান মানব কল্যাণের জন্য বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে। বিজ্ঞানের যেমন খারাপ দিক আছে, যেমন ভালো দিকও আছে, এটি আমাদের বিপক্ষ দল আমাদের বলেছে। কিন্তু আমরা দেখতে পাই যে বিজ্ঞানের ইতিবাচক দিকটি সবচেয়ে বেশি আছে। বিজ্ঞানের ইতিবাচক ও নেতিবাচক দিকটি প্রকাশ পায় মানুষের ভিতরে থাকা মনোভাবের উপর। মানুষ বিজ্ঞানের আবিষ্কৃত যন্ত্রপাতি কীভাবে ব্যবহার করবে তা প্রকাশ পায় মানুষের ভিতরে থাকা মনোভাবের উপর। তা থেকে আমরা এভাবে বলতে পারি না যে বিজ্ঞান মানব জীবনের জন্য আশীর্বাদ নয়, অভিশাপ। মাননীয় মডারেটর, একটু লক্ষ্য করি যে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে বিবেচনা করলে দেখা যায় বিজ্ঞান হলো শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞান ছাড়া একটি দেশ
খুব দ্রুত উন্নতি ও সফলতার হাল ধরতে পারে না। তার মধ্যে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে বিজ্ঞান চর্চার আগ্রহ না থাকে তাহলে বাংলাদেশ কখনো উন্নত দেশের তালিকায় নাম লেখাতে পারবে না। আমরা কিছু সময় পিছিয়ে গেলে দেখতে পাবো যে রোমানের মতো বড় সভ্য সাম্রাজ্য বিজ্ঞান চর্চার অভাবে পতিত হয়েছিল। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কি নিজের দেশের ধ্বংস নিজেই চায়? প্রশ্নটি রয়ে গেল। আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা বলেছে বিজ্ঞান মানুষের জীবনকে যান্ত্রিক করছে, কিন্তু এটি সত্যি নয়। কারণ মানুষ সচেতন না হলে এটি কখনোই হতো না। বিজ্ঞান সর্বদা আমি আবারও বলছি, বিজ্ঞান সর্বদা মানুষের কল্যাণ চায়। মানুষের মনোভাবের কারণে বিজ্ঞানের নেতিবাচক দিকটি উঠে আসে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিশেষ বক্তাকে বিপক্ষ দলের বিশেষ বক্তাকে অতিরিক্ত 2 মিনিট সময় প্রদান করা হলো তার বক্তব্য উপস্থাপনের জন্য। আরও একবার বক্তব্য দেওয়ার সুযোগ প্রদানের জন্য। বিজ্ঞান বিভিন্ন উপায়ে আমাদের ক্ষতি করে থাকে। বিজ্ঞানকে নতুন অস্ত্র প্রযুক্তি তৈরি করতে ব্যবহার করা হয়, যা মানুষের ক্ষতি করতে ব্যবহার করে। পারমাণবিক বোমা তৈরি হয়েছিল পরিবেশের ক্ষতি করে এমন দূষক তৈরি করতে বিভিন্ন ব্যবহার জীবাশ্ম জ্বালানি করানো, যা বৈজ্ঞানিক নীতির ওপর ভিত্তি করে। গ্রিনহাউস গ্যাস নির্গমন করে, যা জলবায়ু পরিবর্তনে অবদান রাখে। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে ব্যবহারকারীদের লক্ষ্য করার জন্য বৈজ্ঞানিক ডেটা ব্যবহার করে, যা লোকদের ম্যানিপুলেট এবং নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়। ইউজেনিক্স এবং বর্ণবাদের মতো ক্ষতিকারক অনুশীলনকে ন্যায্যতা দেওয়ার জন্য বিজ্ঞান ব্যবহার করা হয়। আমার প্রতিপক্ষ দলনেতা বলে গেছেন যে প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তার বক্তব্যের মাঝে প্রশ্ন করেছেন, কিন্তু মাননীয় মডারেটর নিয়ম অনুসারে তৃতীয় বক্তার কোনো প্রশ্ন করতে পারবে না। বিজ্ঞানীদের বিভিন্ন আবিষ্কারের ফলে পৃথিবীতে জীবন যাচ্ছে ঠিকই, কিন্তু জীবন যাচ্ছে তারা অনেক বিজ্ঞানী কোনো জিনিস আবিষ্কার করতে গিয়েও মৃত্যুবরণ করছে। আমার প্রতিপক্ষ দল প্রশ্ন করেছিলেন যে তারা নিউটন সহ বিভিন্ন বিজ্ঞানীর আবিষ্কার অস্বীকার করি কিনা। যদি অস্বীকার করি তাহলে তাদেরকে অসম্মান করা হয় ঠিকই, কিন্তু এমন তো না যে তারা আবিষ্কার করতে গিয়ে তারা বিপদে পড়ে না, তারা অনেক সময় বিপদে পড়ে থাকে। তারা আরও প্রশ্ন করেছিলেন সূর্য ও চাঁদ দেখে সময় নির্ধারণ করতো কিনা। সূর্য ও চাঁদ দেখে সময় নির্ধারণ করা ধন্যবাদ সবাইকে। আসলে এই যে তোমার ডিবেট যে কম্পিটিশন প্রতিযোগিতা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আসলে এটা কিন্তু এত সহজ নয়। তো এর ভিতরে অনেক কিছু শেখার আছে। তোমরা এটা করতে চাইলে তোমাদের স্টাডি করা লাগবে। আসলে যখন তুমি বক্তব্য দিবা, তোমার মুখ দিয়ে বাতাস বের হতে এত স্পিডে বলতে হবে, তো তোমাকে স্টাডি করতে হবে। তুমি 2 মিনিট ইউ উইল গেট অনলি 3 মিনিটস অর 5 মিনিটস। তো তোমাকে এই 5 মিনিটের ভিতরে এত বেশি কিছু লেখার দরকার নাই। গুরুত্বপূর্ণ এমন কিছু জিনিস লিখবা যে 5 মিনিটে ঝড়ের বেগে তোমরা দেখো, তোমরা পড়তেছো স্ক্রিপ্ট, মনে হচ্ছে বানান করে করে পড়তেছো। মাননীয় মডারেটর, হু ইজ মাননীয় মডারেটর? আমি বুঝতে পারছি না। তোমরা না আমি না এরা কিছুই বুঝতে পারছো না। মডারেটরের দিকে তাকাইতে বলবা মাননীয় মডারেটর, কোথায় তাকাচ্ছ? তোমরা তো বইয়ের দিকে বানান করে পড়তেছো। তো আসলে এই আমরা অবশ্যই শিখবো। একজন মানুষকে শিখতে হবে, তার ভুলের মধ্য দিয়ে আমরা শিখবো। অবশ্য কেবল আমরা শুরু করেছি, ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে অনেক ভালো কিছু করবো, তাই না? এখন তোমরা যে বক্তব্যগুলো দিবা, অবশ্যই আমাদের বিচারকের দিকে তাকাবা, স্ক্রিপ্টের দিকে অবশ্যই তাকাবা। কিন্তু একবার তাকাইলে দেখা যাচ্ছে তাকাই দিতে হবে। একজন ভিডিও করতেছে, তুমি ভিডিওর দিকে তাকাচ্ছই না, তখন কী হবে? ভিডিও এটা কি ভালো হইল? ভালো হইল। তো তোমরা যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, অবশ্যই একটা ভালো টপিক। এর আশীর্বাদ অভিশাপ বলে শেষ করার নাই। তো গুরুত্বপূর্ণ কিছু টপিক দিবা, কিছু বিষয় তুলে ধরবা। এটা আমি প্রথমে কালকে বলছিলাম, প্রথম বক্তার কাজ হচ্ছে ওই বিষয় সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়া। আসলে বিজ্ঞান কি, এরা ভালো বলেছে। বিজ্ঞান কি এ সম্পর্কে
পরিচয় তুলে ধরেছে, ভালো কথা। দ্বিতীয় বক্তা প্রশ্ন থ্রো করেছে, এবার তৃতীয় বক্তা সবসময় প্রশ্ন থ্রো করবে এবং তৃতীয় এবং দ্বিতীয় দুজনই প্রশ্নের উত্তর দেবে। আর একটা জিনিস হচ্ছে যে প্রশ্নটা করলো, ওই প্রশ্নটা আমার মনে হয় যখন পক্ষ বিপক্ষ যখন উঠবে বক্তব্য দিকে, তখন প্রথমেই ওই প্রশ্নের উত্তর দিতে হবে। ওই প্রশ্নের উত্তরটা দেওয়ায় আমি মনে করি যে ওটাই ভালো। প্রশ্নের উত্তরটা শর্ট করে দিয়ে তুমি তোমার বক্তব্য রাখলে এবং বক্তব্যের মাঝে তুমি প্রশ্ন রেখে গেলে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা যখন ফার্স্ট রাউন্ডে আসি অথবা আমরা যখন দ্বিতীয় রাউন্ডে চলে যাবো, তখন আমরা আরও অভিজ্ঞতা অর্জন করবো, তখন আমরা আরও ভালো বলার চেষ্টা করবো এবং বলবো। এর ভিত্তিতে আমরা ভালো একটা পর্যায়ে ইনশাআল্লাহ আগামীতে চলে যাবো। ধন্যবাদ। দেখছেন না কাজ করতেছি, এই ভিডিও থ্রুয়ে চলতে পারবে। আমি ফলাফল হাতে আসলো। যাই হোক, এখানে মন খারাপ করার কিছু নাই, কারণ আমাদের রেজাল্টটা এইভাবেই হবে এবং এই রেজাল্ট অর্থাৎ পরবর্তীতে তোমাদের সমান রেজাল্ট যদি কেউ না করতে পারে, তাহলে তোমার দেখা যাচ্ছে যে এখানে হেরে গেলেও পরবর্তীতে তোমরা উপরে যেতে পারবে, এই সুযোগ কিন্তু আমাদের আছে। তো যাই হোক, উভয় পক্ষই মোটামুটি একরকমই বলেছো। সেই ক্ষেত্রে রেজাল্ট আমার হাতে। প্রথম পক্ষে অর্থাৎ আজকে যে টপিক যে পক্ষে বলেছো, বকুল দল 14.2 পেয়ে তারা উইনার হয়েছে। আর 14 পয়েন্ট পেয়ে তারা কি বলবো হেরে গেছে নাকি, মানে হেরে গেছে আপাতত প্রথম রাউন্ডে হেরে গেছে। তবে এই 14 পয়েন্ট নিয়ে তোমরা আগামীতে ওঠার সেই যোগ্যতা রাখবে, যখন তোমার থেকেও আগামী যে দলগুলো আছে তারা যদি কম পায়, তোমরা এই নাম্বার নিয়ে আগামীতে যেতে পারবে। এতে তোমাদের ভেঙে পড়ার কিছু নাই। ঠিক আছে, সবাই ভালো থেকো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।